আয়তঘন যে অধ্যায়টা আছে তার তৃতীয় পার্টটা আমি শুরু করছি। যারা প্রথম দুটো পার্ট মিস করে এসছো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 18 দাগের যে অঙ্কটি বলেছে, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসেব করে লিখি। তাহলে এখানে একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, যার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। বলেছে মাঠের ভিতরে 4 কোণে 4টা পিলার বসানোর জন্যে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টা ঘনকাকৃতি গর্ত কেটেছে। সেই গর্তের মাটি ওই মাঠটার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের চাইছে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, সেটা আমাদের হিসেব করে লিখতে বলেছে। তাহলে চলো আগে বুঝে নাও ছবিটা, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে হচ্ছে একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে। তাহলে এইটা ধরো একটা আয়তক্ষেত্রাকার মাঠ, যার দৈর্ঘ্য বলা আছে 20 মিটার আর প্রস্থ বলা আছে 15 মিটার। এরপর মাঠটার ভিতরে 4 কোণে 4টা পিলার বসানোর জন্য গর্ত কাটা হয়েছে। গর্তগুলো কেমন? ঘনকাকৃতি। তাহলে ঘনকাকৃতি মানেই তার প্রত্যেকটা গর্তের দৈর্ঘ্য যা, প্রস্থও তা, আর উচ্চতাও তা। তাহলে এইভাবে 4টা আমি গর্ত দেখো আঁকছি, প্রত্যেকটা হচ্ছে 4 মিটার করে বলা আছে। এগুলো সব 4 মিটার করে। এরপর এই যে 4টা গর্ত আছে, এই 4টা গর্তের মাটি তুলে এই মাঠটার উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের চাইছে মাঠটার উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে। তাহলে প্রথম আমরা যেটা করব, দেখো যেহেতু এই 4টা গর্তের মাটি এই মাঠটার উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ওই জন্যে প্রথমে মাঠটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। যেহেতু দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে তার ক্ষেত্রফল এই দুটার গুণ করলে পেয়ে যাব। এরপর যেহেতু দেখো এই 4টা গর্তের মাটি এখানে ছড়ানো হচ্ছে, তাহলে এই 4টা গর্ত বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, এই গোটাটার ক্ষেত্রফল থেকে, মানে গোটা মাঠটার ক্ষেত্রফল থেকে এই 4টা গর্তের আগে ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। এরপর আমরা ধরে নেব যে মাঠটার উচ্চতা h মিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে মাঠটার আয়তন আমরা পেয়ে যাব। যেহেতু দেখো ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তার সঙ্গে উচ্চতা গুণ করে দেবো, তাহলে মাঠের আয়তন পেয়ে যাব। এই মাঠটার আয়তন যা হবে, এই 4টা গর্তের আয়তন কিন্তু সমান হবে, কারণ এই 4টা গর্তের মাটি দিয়েই এই মাঠটাকে কিন্তু উঁচু করা হচ্ছে। ওই জন্য দুটো আয়তনকে আমরা সমান করে দেবো, দিয়ে এইচের মানটা পেয়ে যাব। তাহলে যা যা বলেছি সেটা আমরা লিখব। চলো তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য সমান 20 মিটার এবং প্রস্থ সমান বলা আছে 15 মিটার। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যাবে, সমান 15 দুগুণে 30, মানে 300 বর্গ মিটার। তাহলে এইটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এরপর 4টা গর্তের ক্ষেত্রফল আমরা বাদ দেবো, তাহলেই গর্ত বাদে মাঠের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে একটা গর্তের ক্ষেত্রফল বার করে তাকে 4 দিয়ে গুণ করে দিলেই 4টা গর্তের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। মানে প্রত্যেকটা গর্তই কিন্তু দেখো সেম। এই গর্তগুলো দেখো প্রত্যেকটা তল কিন্তু বর্গাকার, মানে আমরা জানি যে একটা ঘনকের প্রত্যেকটা তল কিন্তু বর্গাকার হয়, যার দৈর্ঘ্যও যা আর প্রস্থও তা। তাহলে দেখো একটা গর্তের ক্ষেত্রফল কত হয়ে যাবে, বাহু স্কোয়ার হয়ে যাবে, কারণ এই যে 4 গুণিত 4। তাহলে একটা গর্তের ক্ষেত্রফল বার করছি, তাকে 4 দিয়ে গুণ করব, 4টা গর্তের ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে আমি লিখে দিচ্ছি 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্তের মোট ক্ষেত্রফল, তাহলে কত হয়ে যাবে, 4 গুণিত এই যে 4 স্কোয়ার। তাহলে একটার জন্য 4 স্কোয়ার, 4টার জন্য 4 গুণিত 4 স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে, দেখো 4 4 16, 4 16 64 এত বর্গ মিটার। তাহলে 4টা গর্তের আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপর গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল আমরা বার করব। তাহলে এরপর আমরা লিখে দিচ্ছি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল
সমান, দেখো টোটালটার ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার আর এই গর্তগুলার ক্ষেত্রফল হয়েছিল 64 বর্গমিটার। তাহলে গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল কত হয়ে যাবে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 300 মাইনাস 64 এত বর্গমিটার সমান 300 থেকে 64 বাদ দিলে 236 হয়ে যাবে এত বর্গমিটার। তাহলে গর্ত বাদে মাঠের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। এরপর আমরা বার করব এই 4টা গর্তের আয়তনটা কত। তাহলে দেখো একই জিনিস, আমরা একটা গর্তের আয়তন বার করে তাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলেই 4টা গর্তের আয়তন পেয়ে যাব। মানে এই 4টা গর্তে কতটা মাটি উঠেছে সেটা আমরা দেখব। তাহলে একটা গর্তের আয়তন কি করে পাবো না, আমরা জানি দেখো একটা ঘনকের আয়তনের সূত্র কী হয়ে যায়, বাহুর কিউব। তাহলে এখানে দেখো 4-এর কিউব হয়ে যাবে, মানে একটা গর্তের আয়তনের জন্য 4-এর কিউব। তাহলে 4টা গর্তের আয়তন কত হয়ে যাবে, 4 গুণিত 4-এর কিউব হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি 4টি ঘনকাকৃতি গর্তের আয়তন সমান 4 গুণিত কত হয়ে যাবে, বাহুর কিউব বা 4-এর হোল কিউব সমান 4 গুণিত 4-এর কিউব মানেই 64। তাহলে 4কে যখন 64 দিয়ে আমরা গুণ করব পেয়ে যাচ্ছি 256 এত ঘন মিটার। তাহলে 4টা ঘনকাকৃতি গর্তের আয়তন আমরা পেয়ে গেছি। এরপর আমরা ধরি মাঠটির তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে। তাহলে আমি লিখে দিচ্ছি ধরি মাঠটির তলের উচ্চতা h মিটার বৃদ্ধি পাবে। তাহলে অতএব দেখো মাঠের তলের উচ্চতা যদি h মিটার বৃদ্ধি পায় তাহলে মাঠটার আয়তনটা কত হয়ে যাবে, এই যে মাঠের দেখো ক্ষেত্রফল কত ছিল, এই যে গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল এইটা ছিল, তার সঙ্গে h গুণ হয়ে যাবে, এইটা যা হবে এই যে 4টা ঘনকাকৃতি গর্তের আয়তন তাই হবে, কারণ এই গর্তের মাটিটাই এই মাঠটার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে, ওই জন্য দুটো আয়তনকে আমরা সমান করে দেবো। তাহলে আমি লিখে দিচ্ছি শর্তানুসারে, তাহলে শর্তানুসারে কী হয়ে যাবে 236, তাহলে ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দাও, আয়তন পেয়ে গেছি, এই আয়তনও যা আর এই যে 256 এই দুটি সমান। এখান থেকে দেখো এইচের মান আমরা সহজেই বার করতে পারবো। তাহলে এইচ সমান কত হয়ে যাবে 256/236, কাটাকুটি করে দাও। তাহলে প্রথমে 2 দিয়ে কাটো, 2 একে 2, 2 8 36, 2 একে 2, 2 8 56, আবার 2 দিয়ে কাটো, 2 5 10, 1 18, 2 9 18, 2 6 12 আর 2 4 8। তাহলে বা এইচ সমান হয়ে যাচ্ছে 64/59। তাহলে বা এইচ সমান কত হয়ে যাবে, এটাকে পূর্ণ করে দাও, তাহলে 1 পূর্ণ 5/59, তাহলে এত মিটার। তাহলে যেটা আমাদের চাইছিল সেটা আমরা পেয়ে গেছি। অতএব মাঠের তলের উচ্চতা 1 পূর্ণ 5/59 মিটার বৃদ্ধি পাবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। অঙ্কটা আমরা যা করেছি শুধুমাত্র দুটো আয়তনকে আমরা সমান করেছি, দুটো আয়তনকে সমান করে দিতেই দেখো অঙ্কটা আমাদের সহজেই হয়ে গেল। এরপর 19-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। তাহলে এখানেও দেখো একই জিনিস, একটা নিচু জমিকে উঁচু করতে হবে, তার জন্য দেখো পাশের জমি থেকে গর্ত করে সেই মাটিটা ওখানে যে ফেলা হচ্ছে। তাহলে এই গর্তটার আয়তন যা হবে, মানে গর্ত থেকে যেহেতু মাটিটা তোলা হচ্ছে, তাহলে এই গর্তের আয়তন যা হবে এখানে উঁচু করতে যে মাটির দরকার হবে এই দুটো কিন্তু সমান হবে, কারণ এই মাটিটা যে ওখানে ফেলা হচ্ছে। তাহলে এই দুটো আয়তনকে আমরা সমান করব। তাহলে আরেকটু বলে দিই দেখো, যেটা প্রথমে আমাদের করতে হবে, এই যে এত মিটার লম্বা, এত মিটার চওড়া এবং 6.5 ডেসিমি উঁচু করার জন্য যে মাটিটার দরকার হবে তার আয়তন কত হয়ে যাবে, তাহলে এই তিনটার গুণ করে দিলেই
আমরা আয়তনটা পেয়ে যাব, কারণ দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করলে কী হয়ে যায়, আয়তন হয়ে যায়। তাহলে আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর পাশের জমিতে যে গর্তটা করা হবে ওই গর্তটার কি বলা আছে, 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটা গর্ত করতে হবে। তার জন্য গর্তটা কত গভীর করতে হবে, তাহলে আমরা ধরে নেব যে গর্তটা এইচ মিটার গভীর করতে হবে। তাহলে এইচ মিটার যদি গভীর করতে হয় তাহলে ওই গর্তটার আয়তন কত হয়ে যাবে, তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা গুণ করে দেবো, তাহলে গর্তর আয়তন পেয়ে যাব। ওই গর্তর আয়তন আর এই জমির আয়তন সমান করে দেবো, তাহলে আমাদের ওখান থেকে এইচের মান চলে আসবে। তাহলে আমি লিখে দিচ্ছি 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি, যেটা লেখা আছে শুধু সেটাই আমি লিখছি। তাহলে এত ডেসিমি সমান কত মিটার হয়ে যাবে, দেখো সব মিটারে আসে, ওই জন্য আমরা এটাকেও মিটারে ট্রান্সফার করছি। তাহলে ডেসিমিটার থেকে মিটারে যেতে গেলে 10 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে 0.65 এত মিটার। তাহলে কি লেখা হলো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে এত মিটার উঁচু করতে মাটির দরকার কত হয়ে যাবে, তাহলে এই তিনটার গুণ হয়ে যাবে, মানে আয়তনটা যেটা সেটাই হচ্ছে মাটির দরকার। তাহলে 48 গুণিত 31.5 গুণিত এই যে এটা 0.65 এত ঘন মিটার। এরপর যেটা লেখা আছে দেখো, পাশের জমিটি 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া, এটা বলা আছে আমাদের। আমরা ধরি বলেছে গর্তটি কত মিটার গভীর করতে হবে, তাহলে ধরি গর্তটি এইচ মিটার গভীর করতে হবে। তাহলে ওই গর্তটার আয়তনটা কত হয়ে যাবে, অতএব গর্তটির আয়তন সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দাও, তাহলে 27 গুণিত 18.2 গুণিত এইচ এত ঘন মিটার। এরপর আমরা কি করব, শর্ত অনুসারে এই দুটো আয়তনকে সমান করে দেবো, তাহলে এইটা সমানই এইটা। তাহলে 27 গুণিত 18.2 গুণিত এইচ সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই এইচের মানটা চলে আসবে। তাহলে এইচ সমান 48 গুণিত 31.5 0.65 আর নিচে 27 গুণিত 18.2। এখানে দেখো একটার পর দশমিক, এখানেও একটার পর দশমিক উঠে যাচ্ছে, এখানে দুটার পর দশমিক তুলে দিচ্ছি, দিয়ে নিচে 100 করে দিচ্ছি। এরপর কাটাকাটি করো, 13 দিয়ে দেখো, 13 5 65, 13 1 13, 5 52, 4 13 52। তারপর দেখো 3 দিয়ে কাটাকাটি করো, 3 9 27, 3 16 48, 2 8 16, 2 7 14, 7 4 28, 7 5 35। আবার দেখো 5 9 45, 5 20 100, এখানেও 5 4 20, 4 2 8। তাহলে এইচ সমান আমরা পাচ্ছি 2। তাহলে আমরা বলে দেবো অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। তাহলে শুধুমাত্র আমরা কি করেছি, দুটো আয়তনকে সমান করেছি, তাহলে দেখো আমাদের উত্তর চলে আসছে। এরপর 20 দাগেরটি কি বলেছে দেখো, বলেছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমি হলো। ওই আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য
ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। তাহলে কি বলেছে দেখো, প্রথমে 3টি কেরোসিন তেলের ড্রাম আছে, একটাই হচ্ছে 800 লিটার, একটাই 725 লিটার, আর একটাই 575 লিটার তেল ছিল। এই 3টা ড্রামের তেল একটা বড় পাত্রে ঢালা হচ্ছে। তাহলে বড় পাত্রটা কেমন? আয়তঘনকার বলাই আছে। তখন পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হচ্ছে। যেহেতু দেখো 3টা ছোট ড্রামের তেল একটা বড় পাত্রে ঢালা হচ্ছে, ওই জন্যে ওই 3টা ড্রামের মোট তেল যা হবে, এই যে 7 ডেসিমিটার গভীরতা বিশিষ্ট তেলের আয়তন কিন্তু সমান হবে। কারণ এই 3টা ড্রামের তেল যখন ঢালছে তখন দেখো পাত্রের এই যে গভীরতা, মানে তেলের গভীরতা 7 ডেসিমিটার হচ্ছে, মানে ওই তেলটা ঢালতেই এই উচ্চতাটা বাড়ছে। তাহলে এই উচ্চতা বিশিষ্ট তেলের আয়তন যা, এই মোট তেল কিন্তু সমান হবে। তাহলে দেখো এখানে এই 3টাকে যোগ করলে আমরা মোট তেলটা কত সেটা পেয়ে যাচ্ছি। এরপর এই 7 ডেসিমিটার গভীরতা বিশিষ্ট তেলের আয়তন বার করতে গেলে আমরা কি করব, পাত্রটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই 3টা গুণ করে দেবো। তার জন্য দেখো এই যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা বলে দেওয়া আছে। তাহলে আমি আগেই বলে এসেছি, যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তাহলে তার সঙ্গে কিছু একটা গুণের আকারে ধরতে হয়। তাহলে আমরা দৈর্ঘ্যকে ধরে নেবো কত, 4x, আর প্রস্থকে ধরে নেবো 3x। মানে যা ধরবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু গুণ করতে হবে। যদি তুমি কে ধরো তাহলে 4k আর একটা 3k। তাহলে এখানে আমরা পাত্রের দৈর্ঘ্য ধরছি 4x আর প্রস্থ ধরছি 3x। তো এখানে দেখো এককগুলো সব লিটারে আছে, ওই জন্য লিটারের সঙ্গে কিন্তু ডেসিমিটারের সম্পর্ক আছে। তাহলে আমরা ধরবো দৈর্ঘ্যটা 4x ডেসিমিটার আর প্রস্থটাও 3x ডেসিমিটার, আর উচ্চতা হচ্ছে এই যে 7 ডেসিমিটার। তাহলে 3টাকে গুণ করে দিলেই আয়তন পেয়ে যাব। এই আয়তন যা, এই 3টার যোগফল তা। দুটাকে আমরা সমান করে দিয়ে এক্সের মান যদি বার করতে পারি, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ এখানে বসিয়ে দেবো, তাহলেই দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে যাব। তাহলে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে 3টা তেলের ড্রাম আছে, ধরা যাক এটা হচ্ছে একটা ড্রাম, এইটা আরেকটা ড্রাম, আর এইটা হচ্ছে আরেকটা ড্রাম। এইটাই হচ্ছে 800 লিটার তেল আছে, এইটাই হচ্ছে 725 লিটার তেল আছে, আর এইটাই 575 লিটার তেল আছে। বলেছে এই 3টা ড্রামের তেল একটা আয়তঘনকার পাত্রে ঢালা হচ্ছে। তাহলে ধরা যাক এইটা হচ্ছে একটা আয়তঘনকার পাত্র, এই পাত্রটাই ওই 3টা ড্রামের তেল ঢালা হচ্ছে। তখন এই পাত্রটার তেলের গভীরতা 7 ডেসিমিটার হচ্ছে। তাহলে 7 ডেসিমিটার মানে উচ্চতাটা 7, আর পাত্রটার দৈর্ঘ্য আমরা ধরেছি 4x ডেসিমি আর প্রস্থ হচ্ছে 3x ডেসিমি। তাহলে দেখো এই 7 ডেসিমিটার হয়েছে মানে কি, এই 3টা ড্রামের তেল এখানে যখন ঢালছে তখনই দেখো তেলের উচ্চতাটা 7 ডেসিমিটার হয়েছে। তাহলে এই 7 ডেসিমিটার তেল স্তম্ভের আয়তন যা, এই 3টা পাত্রে মোট যে তেলটা আছে তার সঙ্গে সমান হবে। এই যে দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে আর উচ্চতা দিয়ে আছে, তাহলে আমরা এখান থেকে আয়তনটা পেয়ে যাব গুণ করলেই। তাহলে এই আয়তনও যা, আর এই 3টা ড্রামের মোট তেল কিন্তু তা। তাহলে আমরা ফার্স্ট যেটা করব, এই 3টা ড্রামের মোট কত তেল আছে সেটা দেখব, তার সঙ্গে এই আয়তনটা সমান করে দেবো। তাহলে আমাদের এক্সের মান পেয়ে যাব, আর এক্সের মান এখানে বসিয়ে দিলেই দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে যাচ্ছি। তাহলে চলো প্রথমে আগে লিখব 3টি ড্রামে মোট কতটা তেল আছে সেটা লিখব। তাহলে আমি লিখে দিচ্ছি 3টি ড্রামে মোট তেলের পরিমাণ। তাহলে সব যোগ করে দাও, 800, 725 আর তার সঙ্গে 575, এত লিটার সমান। দেখো 575 আর 725, 1300 আর 800, 2100, তাহলে 2100 লিটার। এরপর আয়তঘনকার পাত্রটার আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরেছি সেটা লিখব। তাহলে ধরি আয়তঘনকার পাত্রটির দৈর্ঘ্য সমান 4x ডেসিমি, আর প্রস্থটা কত হয়ে যাবে, প্রস্থ হচ্ছে 3x ডেসিমি। এরপর বলা আছে তেল ঢালার পর পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হচ্ছে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি, তেল ঢালার পর পাত্রে
তেলের গভীরতা 7 ডেসিমি হলো। তাহলে তেলের গভীরতা 7 ডেসিমিটার হয়েছে মানে আমরা বার করব যে আয়তঘনকার পাত্রটার ওই তেল স্তম্ভের আয়তনটা কত, মানে ওই 7 ডেসিমিটার যেটা উঠেছে তেলটা তার আয়তনটা কত সেটা আমরা বার করব। তাহলে আমি লিখে দিচ্ছি, এখন আয়তঘনকার পাত্রে তেল স্তম্ভের আয়তন কত হয়ে যাবে? দেখো, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ হয়ে যাবে, তাহলে আমরা ওই তেল স্তম্ভের যে আয়তনটা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে দৈর্ঘ্য তার সঙ্গে প্রস্থ আর তার সঙ্গে এই যে উচ্চতা গুণ হয়ে যাচ্ছে, এত ঘন ডেসিমি হয়ে যাবে। আয়তন মানেই ঘন কথাটা কিন্তু আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3 4 12, 12 সঙ্গে 7 গুণ করো, 7 12 84, তাহলে 84 এক্স স্কোয়ার, এত ঘন ডেসিমি হবে। তাহলে এত ঘন ডেসিমি মানে আমরা বলতে পারি যে এত লিটার, তাহলে এত লিটার। তাহলে আমরা জানি যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। এটা কিন্তু আমরা আগেও বলে এসেছি। তাহলে 1 ঘন ডেসিমি সমান যদি 1 লিটার হয়, তাহলে এত ঘন ডেসিমি সমান এত লিটার। এরপর শর্ত অনুসারে দেখো, এই লিটার আর এই লিটার দুটো কিন্তু সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, শর্ত অনুসারে 84 এক্স স্কোয়ার সমানই 2100। তাহলে বা এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে? 2100/84। কাটাকাটি করে দাও। দেখো, 7 দিয়ে যদি কাটি, 7 12 84, আর 7 3 21, 0 0। 6 দিয়ে কেটে দাও, 6 2 12, 6 5 30, 0, 2 25 50। তাহলে বা এক্স স্কোয়ার সমান 25। তাহলে এক্স সমানে কত হয়ে যাবে? এখানে আর মাইনাসটা আমরা ধরবো নি। এক্স স্কোয়ার সমান যদি 25 হয়, তাহলে এক্স সমানে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। এখানে শুধুমাত্র ধনাত্মক চিহ্নটাই কিন্তু নেওয়া হয়েছে, ঋণাত্মকটা গ্রাহ্য হবে নি। তাহলে এক্সের মান 5 পেয়ে গেছি মানে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে যাব। এক্সের মানটা শুধু এখানে বসাবো। তাহলে আমি লিখে দিচ্ছি, অতএব পাত্রটির দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে? 4 গুণিত 5 হয়ে যাবে, মানে এক্সের মান 5 বসাও। তাহলে 5 4 20, এত ডেসিমি। আর প্রস্থ কত হয়ে যাবে? প্রস্থ সমান 3x ছিল, তাহলে 3 গুণিত 5 মানেই 15 ডেসিমি। তাহলে প্রথম অ্যান্সার আমাদের চলে এসছে। দেখো, আরেকটা আমাদের কোশ্চেন কিন্তু বলেছে, তাহলে সেই কোশ্চেনটা আগে কী বলেছে সেটা পড়ছি। এরপর সেকেন্ড পার্ট যেটা বলেছে, দেখো বলেছে যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে লিখি। তাহলে 1620 লিটার তেল ওই পাত্রে রাখতে হলে ওই পাত্রের আয়তনটা এই 1620 লিটার অথবা তার থেকে বেশি হতে হবে, তবেই তো এই তেলটা রাখা যাবে। অথবা কী হয়ে যাবে, ওই তেলটা রাখলে সেখান থেকে পড়ে যাবে। তাহলে আমরা দেখব পাত্রের আয়তনটা কত। যদি পাত্রের আয়তন এইটার সঙ্গে সমান অথবা তার থেকে যদি বেশি হয়ে যায়, তবেই কিন্তু এই তেলটা রাখা যাবে। তাহলে দেখো, পাত্রের আয়তন বার করতে গেলে তার জন্য দেখো, পাত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা আগেই বার করে রেখেছি, আর এখানে এই যে গভীরতা মানে উচ্চতাটা বলে দেওয়া আছে 5। তাহলে পাত্রটার আয়তন কি করে পাবো? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দেবো, তাহলে পাত্রের আয়তন পেয়ে যাব। তাহলে দেখবো আয়তনটা এটার থেকে বেশি অথবা এটার সঙ্গে সমান হচ্ছে নাকি। তাহলে লিখে দিচ্ছি, আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হলে পাত্রটির আয়তন হবে, তাহলে কত হয়ে যাবে? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দাও। তাহলে 20 গুণিত 15 গুণিত 5 সমান এত কী হয়ে যাবে? ঘন ডেসিমি হয়ে যাবে। সমান কত হয়ে যাবে? দেখো দেখো 20-র সঙ্গে যখন 15 গুণ করবে, তাহলে 300 হবে। 300-র সঙ্গে 5 গুণ করো, 3 5 1500 হয়ে যাবে। তাহলে 1500 ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি মানে এত লিটার, মানে 1500 লিটার।
তাহলে দেখতেই পাচ্ছি দেখো পাত্রটার আয়তন 1500 লিটার, মানে সর্বোচ্চ তুমি 1500 লিটার তেল ওখানে রাখতে পারো। আর এখানে বলেছে কি যে 1620 লিটার তেল রাখা যাবে, তাহলে কখনোই যাবে না, কারণ কি পাত্রের আয়তন ছোট। আমরা লিখে দিচ্ছি পাত্রটিতে সর্বাধিক 1500 লিটার তেল রাখা যাবে। তাহলে অর্থাৎ পাত্রটিতে 1620 লিটার তেল রাখা যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপর 21 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। তাহলে 3টা পরিবারের দৈনিক জলের মোট চাহিদা কত সেটা আমরা এই 3টাকে যোগ করলে পেয়ে যাব। বলা আছে কি চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল, তাহলে চাহিদাটা কত, এই 3টা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে চাহিদা, তার 25% কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে সেই 25% জল আর তার সঙ্গে এই 3টার যোগফল যা হবে মোট সেই পরিমাণ জল জমা থাকবে এমন একটা ট্যাঙ্ক তারা বসাবে। তার জন্য দেখো কি বলা আছে 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। তাহলে আমরা ধরে নেব যে ট্যাঙ্কটা এইচ মিটার গভীর করতে হবে। তাহলে দেখো ট্যাঙ্কটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি, ট্যাঙ্কটার আমরা আয়তনটা পেয়ে যাব, মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দেবো, ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাব। এই ট্যাঙ্কের আয়তন যা হবে এই 25% জল আর তার সঙ্গে এই 3টার যোগফল, মানে মোট জল কিন্তু সমান হবে। তাহলে ট্যাঙ্কের আয়তন আর তার সঙ্গে এই মোট জল সমান হবে। কারণ কি, কারণ হচ্ছে এই মোট জলটা রাখার জন্যই কিন্তু এই ট্যাঙ্কটা দেখো বানানো হচ্ছে, ওই জন্য ট্যাঙ্কের আয়তন আর মোট জল সমান করে দেবো। সেখান থেকে আমরা এইচের মানটা সহজেই বার করতে পারবো। তাহলে আমি লিখে দিচ্ছি 3টি পরিবারের দৈনিক মোট জলের চাহিদা, তাহলে 3টাকে যোগ করে দাও, একটা হচ্ছে 1200, তার সঙ্গে 1050, তার সঙ্গে 950, এত লিটার। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো এখানে 1050 আর 950 2000 আর তার সঙ্গে 1200, তাহলে টোটাল 3200 এত লিটার। তাহলে এই লিটারের 25% কত সেটা আমাদের জানতে হবে। তাহলে লিখে দিচ্ছি চাহিদার 25% অর্থাৎ 3200, 25% মানে কি 25/100, দুটা শূন্য কেটে দাও, তাহলে 25-এর সঙ্গে 32 গুণ করলে হয়ে যাচ্ছে 800 এত লিটার। তাহলে 3200 লিটার আর তার সঙ্গে 800 লিটার, এই টোটাল 4000 লিটার জল জমা থাকবে এমন একটা ট্যাঙ্ক তারা বানাবে। ওই ট্যাঙ্কটার আয়তন নিশ্চয়ই 4000 লিটার হবে। তাহলে আমি লিখে দিচ্ছি যে ট্যাঙ্কটি বানাতে হবে তার আয়তন হবে 3200 আর তার সঙ্গে 800, মোট 4000 লিটার। যেহেতু দেখো আমাদের উত্তরটা মিটারে চাইছে, তাহলে এই লিটার মানে কত হয়ে যাবে, তাহলে 4000 লিটার সমান আমরা এটাকে লিখতে পারি যে 4000 ঘন ডেসিমিটার। কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়, ওই জন্য এত ঘন ডেসিমি মানে এত লিটার। তাহলে এই ঘন ডেসিমিকে আমরা ঘন মিটারে ট্রান্সফার করব। তাহলে ডেসিমিটারকে মিটারে ট্রান্সফার করতে গেলে নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করতে হয়,
যেহেতু ঘন ওই জন্যে 3টা 10 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান 4000 বাই 1000, এত কী হয়ে যাবে, ঘন মিটার হয়ে যাবে। মানেই কত হয়ে যাবে, 4 ঘন মিটার। এরপর যেটা আমাদের বলেছে, দেখো ট্যাঙ্কটার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে। তাহলে আমি লিখে দিচ্ছি, ট্যাঙ্কটির মানে যে ট্যাঙ্কটা বানাবে তার দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে। দেখো ট্যাঙ্কটির দৈর্ঘ্য সমান 2.5 মিটার, প্রস্থ সমান 1.6 মিটার। আমাদের চাইছে যে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ট্যাঙ্কটি এইচ মিটার গভীর করতে হবে। তাহলে এইটার আয়তন যা হবে এই 4-এর সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব জানা আছে, তাহলে গুণ করে দাও, আয়তন পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর তার সঙ্গে উচ্চতা গুণ, এইটা সমানই এই যে 4, এইটি হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে আমরা এইচের মানটা বার করতে পারবো। তাহলে 4 বাই কত হয়ে যাবে, 2.5 গুণিত 1.6, দশমিক তুলে উপরে এটার জন্য একটা 10, এটার জন্য আরেকটা 10, এরপর কাটাকাটি করো। 5 5 25, 5 2 10, এখানে 5 2 10, 2 8 16, 2 4 8, 4-এর সঙ্গে 4 কেটে গেল, কত থাকছে 1। তাহলে এইচ সমান কত হয়ে যাচ্ছে, 1, এত কি মিটার। এইচের মানটা আমরা পেয়ে যাচ্ছি 1 মিটার। তাহলে অতএব আমরা বলে দেবো যেটা আমরা ধরেছিলাম যে ট্যাঙ্কটি কত মিটার গভীর হবে, তাহলে ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। তাহলে অতএব ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এরপর দেখো সেকেন্ড পার্ট আরেকটা আমাদের বলেছে। তাহলে সেটা কি বলেছে দেখো, আগে পড়ে নাও। বলেছে দেখো, জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসেব করে লিখি। তাহলে আমরা ধরে নেব যে ট্যাঙ্কটি এইচ ডেসিমি অথবা এক্স ডেসিমি গভীর করতে হতো। তাহলে ট্যাঙ্কটার দৈর্ঘ্য আর প্রস্থ দেখো আগেই বলা ছিল, 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চওড়া। এরপর বলেছে প্রস্থের দিকে আরও 4 ডেসিমি বেশি হতো। তাহলে প্রস্থ যা ছিল তার সঙ্গে আরও 4 ডেসিমি আমাদের যোগ করতে হবে। তাহলে ট্যাঙ্কটার দৈর্ঘ্য প্রস্থ আর এই যে উচ্চতা আমরা ধরছি, তাহলে ট্যাঙ্কটার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই ট্যাঙ্কটার আয়তন পেয়ে যাব। তাহলে ট্যাঙ্কটার আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি। এই ট্যাঙ্কের আয়তন যা হবে মোট জল মানে যে জলটা মজুত করে রাখবে ট্যাঙ্কে সেই জলটা কিন্তু সমান হবে। তাহলে দুটাকে আমরা সমান করে দিয়ে এইচ অথবা এক্স যেটা ধরবো তার মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি, ট্যাঙ্কটির দৈর্ঘ্য যেটা বলা ছিল, দৈর্ঘ্য সমান 2.5 মিটার। তাহলে এই মিটার থেকে ডেসিমিটারে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এত মিটার সমান কত ডেসিমিটার হয়ে যাবে, 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 25 ডেসিমি। প্রস্থ সমান ছিল কত, 1.6 মিটার, সমান কত ডেসিমি হয়ে যাবে, তাহলে এটা 16 ডেসিমি হয়ে যাবে। বলেছে প্রস্থটা আরও 4 ডেসিমি বেশি হলে, তাহলে লিখে দিচ্ছি প্রস্থ আরও 4 ডেসিমি বেশি হলে প্রস্থ হবে কত হয়ে যাবে, 16 আর তার সঙ্গে 4 ছিল 16, তার সঙ্গে 4 যোগ করে দাও, টোটাল 20 ডেসিমি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে উচ্চতাটা আমরা ধরবো। ধরি ট্যাঙ্কটির গভীরতা বা উচ্চতা হবে এইচ ডেসিমি। তাহলে এখানেও আমরা এইচ ধরছি, তোমরা এক্স ধরতে পারো অথবা অন্য কিছু ধরতে পারো। তাহলে ট্যাঙ্কটির গভীরতা হবে এইচ ডেসিমি। তাহলে শর্তানুসারে
আয়তনটা কত হয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দাও, তাহলে 25 তার সঙ্গে 20 তার সঙ্গে এইচ। তাহলে এই আয়তনটা যেটা পাবো সেটা হচ্ছে ঘন ডেসিমি, যেহেতু আমরা দেখো ডেসিমিতে সব ইঞ্চি, তাহলে এই ঘন ডেসিমি যা হবে, দেখো প্রথমে আমরা বার করে রেখেছিলাম এই যে 4000 ঘন ডেসিমি, দিয়ে আমরা কিন্তু ঘন মিটারে ট্রান্সফার করেছিলাম। তাহলে এই ডেসিমিটারটা মানে ঘন ডেসিমিটারটা আমরা ওখানে লিখব, মানে ওইটার সঙ্গে কিন্তু সমান হবে। তাহলে এত ঘন ডেসিমি সমান এইটা 4000, এটাও কিন্তু ঘন ডেসিমি। তাহলে দুটাকে আমরা সমান করে দিয়েছি, তাহলে এখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব। তাহলে 4000 বাই কত হয়ে যাবে 25 গুণিত 20, কাটাকাটি করে দাও, শূন্যর সঙ্গে শূন্য, 2 দুগুণে 4, 0 0, আর এখানে 5 5 25, 5 4 20, 0 5 8 40, তাহলে বা এইচ সমান আমরা পেয়ে যাচ্ছি 8। অতএব আমরা বলে দেবো যে ট্যাঙ্কটি 8 ডেসিমি গভীর করতে হবে। তাহলে অতএব ট্যাঙ্কটি 8 ডেসিমি গভীর করতে হবে। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 22 দাগের যে অঙ্কটি বলেছে দেখো, বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি, এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসেব করে লিখি। আর কি বলা আছে যে প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসেব করে লিখি। তাহলে দেখো প্রথমের যে অ্যান্সারটা আমাদের চাইছে, এখানে দেখো 5 সেমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনাসহ একটা কাঠের বাক্সের ওজন বলে দিয়ে আছে, আর এখানে দেখো চাল ভর্তি বাক্সটার ওজন বলে দিয়ে আছে। তাহলে চাল ভর্তি বাক্সর ওজন থেকে আমরা যদি বাক্সের ওজনটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু চালের ওজনটা আমরা পেয়ে যাব। এরপর এখানে বলে দেওয়া আছে দেখো যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখব যে 1.5 কিগ্রা সমান 1 ঘন ডেসিমি। তাহলে যে চালটা পাচ্ছি সেটা কত ঘন ডেসিমি দেখব। এরপর দেখো এই চালটা কোথায় ছিল, বাক্সের ভিতরে ছিল। তাহলে বাক্সটার দেখো ভিতরের দিকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে, আমাদের চাইছে যে বাক্সটার উচ্চতাটা কত। তাহলে আমরা ধরে নেব যে বাক্সর উচ্চতা এইচ ডেসিমিটার। তাহলে বাক্সটার আমরা ভিতরের দিকের আয়তনটা পেয়ে যাব, মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলে বাক্সটার ভিতরের দিকের আয়তনটা পেয়ে যাচ্ছি। এই ভিতরের দিকের আয়তনও যা এই চালের আয়তন কিন্তু সমান হবে, কারণ ওই চালটাই কিন্তু ওই বাক্সটাই ছিল। তাহলে দুটো আয়তনকে আমরা সমান করে দিয়ে এইচের মানটা পেয়ে যাব। তাহলে যা যা বলেছে আমি লিখে দিচ্ছি। প্রথমে কাঠের বাক্সের ওজন, তাহলে কাঠের বাক্সের ওজন বলা আছে 115.5 কিগ্রা, এবং চাল ভর্তি বাক্সটির ওজন সেইটা বলে দেওয়া আছে আমাদের 880.5 কিগ্রা। তাহলে শুধু চালের ওজনটা কত হয়ে যাবে, অতএব চালের ওজন, তাহলে চালের ওজন এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 880.5, সেখান থেকে বাদ যাচ্ছে 115.5, এত কিগ্রা হয়ে যাবে। তাহলে 880.5 থেকে 115.5 বাদ দিলে থাকছে 765, এত কিগ্রা। তাহলে এরপর যেটা আমাদের বলে দেওয়া আছে দেখো যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে আমরা ঘুরিয়ে লিখছি যে 1.5 কিগ্রা চাল সমান 1 ঘন ডেসিমি। তাহলে এত কিগ্রা চাল সমান কত ঘন ডেসিমি সেটা আমরা দেখব। তাহলে 1 কিগ্রা চাল সমান হয়ে যাবে কত, 1/, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে 765 কিগ্রা চাল সমান কত হয়ে যাবে, গুণ হয়ে যাবে 765/1.5, এত ঘন ডেসিমি। তাহলে এটা হচ্ছে আমরা চালের আয়তনটা পেয়ে যাচ্ছি।
এরপর যেটা বলেছে যে বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে আমি লিখে রাখছি যে বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য সমান, সেটা বলা আছে 12 ডেসিমি, এবং প্রস্থ সমান সেইটা বলা আছে 8.5 ডেসিমি। তাহলে আমাদের চাইছে যে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাক্সটির ভিতরের উচ্চতা সমান h ডেসিমি। তাহলে শর্ত অনুসারে কি হয়ে যাবে, এই বাক্সের ভিতরের দিকের আয়তন যা হবে এই চালের আয়তন কিন্তু সমান হবে। তাহলে দুটোকে আমরা সমান করে দেবো, এইচ এর মান পেয়ে যাব। তাহলে শর্ত অনুসারে আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে শর্ত অনুসারে তাহলে এইটার আয়তন কত হয়ে যাবে, 3টার গুণ হয়ে যাবে। তাহলে 12 গুণিত 8.5 গুণিত এইচ সমানই এইটা 765/1.5। এখান থেকে এইচের মানটা বার করতে পারলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এইচ সমান কত হয়ে যাবে, এই দুটা যেখানে ভাগ হয়ে যাবে, তাহলে 765/1.5 গুণিত 8.5 আর এই 12টা নিচে আসবে, দশমিক তুলে উপরে 10, এইটা তুলে দাও উপরে 10, এরপর কাটাকাটি করলেই চলে আসবে। প্রথমে দেখো 15 দিয়ে এই 765কে কাটাকাটি হয়ে যাবে, তাহলে তার জন্য একবারে কেটে দিচ্ছি। 5 15 75, 1 15, আবার 15 1 15। এরপর দেখো এই দুটাকে 17 দিয়ে দেখো কাটাকাটি হয়ে যাবে, তাহলে 5 17 85, 3 17 51, আবার 3 4 12, 5 2 10, 2 2 4, আবার এই 2 এর সঙ্গে 10 কেটে 5। তাহলে বা এইচ সমান পেয়ে যাচ্ছি 5। তাহলে বাক্সটির ভিতরের যে উচ্চতা সেটা হচ্ছে 5 ডেসিমি হয়ে যাবে। তাহলে অতএব বাক্সটির ভিতরের দিকের উচ্চতা 5 ডেসিমি। তাহলে প্রথম অ্যান্সার আমাদের চলে এসছে। এরপর দ্বিতীয় যে কোশ্চেনটা আমাদের বলেছে, দেখো বলেছে প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসেব করে লিখি। তাহলে দেখো বাইরের চারপাশ রং করবে মানে বাইরের চারপাশের আগে ক্ষেত্রফলটা জানতে হবে, মানে বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আগে বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলেই তাকে 1.50 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে কত টাকা রং করতে খরচ পড়বে সেটা আমরা পেয়ে যাব। তার জন্যে বাক্সটার বাইরের দিকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা জানতে হবে। তাহলে বাক্সটার দেখো ভিতরের দিকে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, আর আমরা উচ্চতা এই বার করেছি। আর বলে দেওয়া আছে দেখো বাক্সটা 5 সেমি পুরু। এই 5 সেমি মানে কত ডেসিমি আগে জানতে হবে, কারণ এককগুলো দেখো সব ডেসিমিতে আছে। তাহলে চলো সেকেন্ড পার্টটা আমরা করি। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি 5 সেমি সমান 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.5 ডেসিমি। তাহলে দেখো একটা বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12 ডেসিমি, আর প্রস্থটা বলে দিয়েছে 8.5 ডেসিমি। তাহলে এটা হচ্ছে 8.5 ডেসিমি, আর বাক্সটা পুরু হচ্ছে 0.5 ডেসিমি। তাহলে এইটা ধরো 0.5 ডেসিমি হচ্ছে পুরু, মানে চারদিকটা 0.5 ডেসিমি পুরু। তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, মানে বাইরের দিকের দৈর্ঘ্য ঢাকনা সমেত কত হয়ে যাবে। তাহলে 12 তো আছেই ভিতরের দিকটা, তার সঙ্গে দেখো এখানে 0.5 আর এই পাশটাও 0.5, মানে দুটা 0.5 কিন্তু যোগ হবে দৈর্ঘ্যটা বার করতে গেলে। আর প্রস্থটা কত হয়ে যাবে, এইটা হচ্ছে 8.5, তার সঙ্গে দেখো 0.5 আর এই পাশটাও 0.5, তাহলে প্রস্থটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখে দিচ্ছি 0.5 ডেসিমি পুরু ঢাকনা সহ বাক্সটির
বাইরের দিকের দৈর্ঘ্য সমান কত হবে, ছিল 12 আর তার সঙ্গে দুটা 0.5 কিন্তু যোগ হবে, অথবা 2 গুণিত 0.5 করে দাও। ব্যাপারটা কিন্তু একই, মানে দুবার না লিখে আমি 2 গুণিত করে দিয়েছি। তাহলে 12 আর তার সঙ্গে 0.5-এর সঙ্গে যখন 2 গুণ হবে 1 হয়ে যাবে, তাহলে টোটাল 13 ডেসিমি। যেহেতু এগুলো সব ডেসিমিতে আমরা বার করছি, তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি। এরপর হচ্ছে প্রস্থ, এবং বাইরের দিকের প্রস্থ সমান কত হয়ে যাবে, ছিল 8.5, তার সঙ্গে 2 গুণিত 0.5, তাহলে এখানেও হয়ে যাবে কত, 8.5, তার সঙ্গে 1 হয়ে যাবে, টোটাল 9.5 এত ডেসিমি। তাহলে আরেকটা হচ্ছে উচ্চতা আছে, তাহলে উচ্চতা কত হয়ে যাবে, সে একই জিনিস। উচ্চতা দেখো আমরা বার করে রেখেছি 5, তার সঙ্গে যোগ হয়ে যাবে কত, 2 গুণিত 0.5, মানে উচ্চতাটাও কিন্তু উপরের দিকেও পুরু আর নিচের দিকটাও পুরু ওই 0.5, তাহলে ওই জন্যে ওই 2 গুণিত 0.5 এখানেও যোগ হবে। তাহলে লিখে দিচ্ছি, বাইরের দিকের উচ্চতা সমান, তাহলে 5 তার সঙ্গে 0.5 দুবার কিন্তু গুণ হবে, বা 2 গুণিত 0.5 লিখতে পারো, একই ব্যাপার। তাহলে 5 + 1 সমান 6 ডেসিমি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে বাইরের দিকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি, ঢাকনা সমেত বা ঢাকনা সহ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সূত্রটা কি হয়, 2 ইন্টু, আমরা মনে রাখতে বলেছিলাম যে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এখানে A হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ, আর C হচ্ছে উচ্চতা। মানে এখানে এরকম ছোট করে তুমি লিখে রাখো, এটা A, এটি হচ্ছে A, আর এটি হচ্ছে B, আর এটি হচ্ছে C। তাহলে এরপর মানগুলো বসাবো। তাহলে AB প্লাস BC প্লাস CA, তার সঙ্গে একটা 2 গুণ হবে। তাহলে 2 ইন্টু AB মানে কত দেখো, এই যে 13 গুণিত 9.5 AB, তাহলে 13 গুণিত 9.5 প্লাস BC হবে 9.5, তার সঙ্গে গুণ হবে 6, প্লাস CA মানে 13-র সঙ্গে 6 গুণ, বা 6-এর সঙ্গে 13 একই ব্যাপার। তাহলে 13 গুণিত 6 সমান 2 গুণিত, এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 9.5-এর সঙ্গে যখন 13 গুণ করব, আমরা পেয়ে যাচ্ছি 123.5, প্লাস 9.5-এর সঙ্গে 6 গুণ করলে পাবো 57, আর তার সঙ্গে 6 13 78 সমান 2 গুণিত, তাহলে এইগুলোকে যখন যোগ করব দেখো, তাহলে এইগুলোকে সব যোগ করলে আমরা পাচ্ছি 258.5, 258.5। তাহলে 2-এর সঙ্গে 258.5 গুণ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 517। এত কিন্তু বর্গ ডেসিমি হয়ে যাবে। তাহলে বর্গ ডেসিমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 517 বর্গ ডেসিমি। এরপর যেটা আমাদের বলেছে দেখো, যে প্রতি বর্গ ডেসিমিতে 1.50 টাকা হিসাবে খরচ হয়। তাহলে প্রতি বর্গ ডেসিমি মানে কি, 1 বর্গ ডেসিমি। তাহলে 1 বর্গ ডেসিমিতে যদি 1.50 টাকা খরচ হয়, তাহলে এই 517 বর্গ ডেসিমিতে কত খরচ হবে, এটার সঙ্গে ওই 1.50 টাকা গুণ হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসেবে বাক্সটির বাইরের সমগ্রতল রং করতে খরচ হবে বা খরচ পড়বে কত হয়ে যাবে, 517 গুণিত 1.50 এত টাকা। তাহলে এইটাকে গুণ করতে হবে। দেখো
517 তার সঙ্গে 1.50 টাকা সাইডে গুণ করো। তাহলে দেখো 517 তার সঙ্গে 1.50, মানে আমরা কি করছি, 517কে 15 দিয়ে আগে গুণ করছি, দিয়ে একটা শূন্য বসাবো, তারপর আমরা দশমিকটা বসাচ্ছি। দেখো 517 আর তার সঙ্গে 15 গুণ করো, তাহলে 5 7 35-এর 5, হাতে থাকবে 3, 5 একে 5 3 8, 5 5 25, আর এখানে 517-এর সঙ্গে 1 গুণ করলে 517, পাচ্ছি কত 5, 8 7 15-এর 5, হাতে থাকবে 1, 5 একে 6 একে 7, 5 2 7, আর এখানে একটা শূন্য ছিল, একটা শূন্য হয়ে যাবে, মানে 7 7 5 5 0, দুটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে এত টাকা। তাহলে আমাদের উত্তরটা যেটা হচ্ছে 775.50 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর 23-এর দাগের যে অঙ্কটি বলেছে, দেখো বলেছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসেব করে লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম উত্তরটা চাইছে। এখানে একটা দেখো বলে দিয়েছে যে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার। তাহলে এখানটা ভালো করে বুঝো, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে ওই পুকুরটায় মোট কত জল আছে সেটা আমরা পেয়ে যাব। কি করে পাবো, এই তিনটার গুণ করে দেবো, মানে কি আয়তনটা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দিলেই আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে পুকুরটায় মোট কত জল আছে সেটা আমরা পেয়ে গেছি। এরপর দেখো কি বলেছে যে ঘন্টায় 160 কিলোলিটার। তাহলে 160 কিলোলিটার মানে নিশ্চয়ই 160 ঘন মিটার হয়ে যাবে, কারণ এই যে বলে দিয়েছে দেখো 1 কিলোলিটার মানে 1 ঘন মিটার। তাহলে ওই জন্যে 160 কিলোলিটার মানে 160 ঘন মিটার। যেহেতু দেখো আমাদের এককগুলা মিটারে আছে, ওই জন্য আমরা এটাকে ঘন মিটার করব। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে 160 ঘন মিটার জলসেচ করে 1 ঘন্টায়, তাহলে ওই যে যেটা পাবো, তাহলে অত ঘনমিটার জলসেচ করবে কত ঘন্টায়, তাহলে প্রথম অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে যেটা লেখা আছে আমি লিখে দিচ্ছি যে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। অতএব পুকুরে মোট জলের পরিমাণ, তাহলে এই তিনটাকে গুণ করে দেবো। তাহলে 20 গুণিত 18.5 আর তার সঙ্গে 3.2, এত কি হয়ে যাবে, ঘন মিটার হয়ে যাবে। তাহলে এইটাকে আমাদের গুণ করতে হবে। দেখো তাহলে প্রথমে 185কে আগে 32 দিয়ে গুণ করো, সাইডে আমি গুণ করছি দেখো। তাহলে 5 2 10, হাতে থাকবে 1, 18 2 36 আর 1 37, আর এখানে 3 5 15, হাতে থাকবে 1, 3 18 54 আর 1 55, 0 7 5 12 2, 5 3 8 আর হাতে রেখে 9, আর এখানে 5, তার সঙ্গে 2 গুণ করছি। তাহলে 2 0 0, 2 2 4, 9 2 18 8, হাতে থাকবে 1, 5 2 10 আর 1 11। তাহলে হচ্ছে কত, 1 1 8 4 0, আর এখানে একটা শূন্য ছিল, আর এখানে দুটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে এত ঘন মিটার। এরপর যেটা বলা আছে দেখো যে ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প তারা বসিয়েছে। তাহলে 160 কিলোলিটার সমান কত হয়ে যাবে, 160 ঘন মিটার হয়ে যাবে। কারণ কি সেটা লেখা আছে দেখো যে 1 ঘন মিটার সমানই 1 কিলোলিটার, ওই জন্যে এত কিলোলিটার মানে এত ঘনমিটার হয়ে যাবে। তাহলে এরপর আমরা ঘুরিয়ে লিখছি যে এত ঘনমিটার জলসেচ করতে পারে 1 ঘন্টায়। তাহলে লিখে দিচ্ছি 160 ঘনমিটার
জলসেচ করে কত? 1 ঘন্টায়। তাহলে 1 ঘনমিটার জলসেচ করবে 1/160 ঘন্টায়। তাহলে এই যে এত ঘনমিটার জলসেচ করবে কত ঘন্টায়? তাহলে এত ঘনমিটার জলসেচ করবে 1184/160, তাহলে এত ঘন্টা হয়ে যাবে। এরপর এটাকে একটু কেটে ছোট করতে হবে। এটাকে আমরা কাটাকাটি করছি। তার প্রথমে 2 দিয়ে কাটো, 2 8 16 0, 2 5 10, 1 18, 2 9 18, 2 2 4, আবার 2 দিয়ে, 2 40 80, 2 2 4, 1 19, 2 9 18, 1 12, 2 6 12, 2 দিয়ে কাটো, 2 20 40, 2 1 2, 2 4 8, 1 16, 2 8 16। এরপর 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 4 3 12, 2 28, 4 7 28। তাহলে আমরা পাচ্ছি কত? 37/5 এত ঘন্টা। তাহলে এত ঘন্টা মানে কত হচ্ছে দেখো। তাহলে এত ঘন্টা মানে আমরা পেয়ে যাচ্ছি দেখো 5 7 35, মানে 7 পূর্ণ 2 5 এত ঘন্টা। এই ঘন্টাকে আমরা ঘন্টার মিনিট করে দিচ্ছি। তাহলে কত হয়ে যাবে? 7 ঘন্টা, আর এটাকে মিনিট করে দাও। তাহলে 2 5 গুণিত 60 করে দাও, এত মিনিট। তাহলে সমান কত হয়ে যাবে? 7 ঘন্টা 5 12 60, 12 দুগুণে 24 মিনিট। তাহলে প্রথম অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। এরপর সেকেন্ড পার্ট যেটা বলেছে দেখো, বলেছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসেব করে লিখি। এখানে ওই জল বলতে কোন জলটা? এই যে প্রথমে আমরা বার করে রেখেছি দেখো, পুকুরে যে মোট জলটা ছিল সেই জলটা এই আল দেওয়া ধান খেতে ফেলা হবে। তাহলে ওই জলটাও যা হবে, ওই ক্ষেতে যেটা ফেলা হবে ওই ক্ষেতটার আয়তন কিন্তু সমান হবে, কারণ ওই জলটা এখানে এসে জমা হচ্ছে। তাহলে দেখো ক্ষেতটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, আমাদের চাইছে জলের গভীরতা কত হবে। তাহলে আমরা ধরে নেব যে জলের গভীরতা এইচ মিটার হবে। তাহলে এইচ মিটার যদি গভীরতা হয়, তাহলে ওই আলটার মানে ওই যে আল দেওয়া ধানের ক্ষেতের আমরা আয়তনটা পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দেবো, সেইটা সমানই মোট জল। সেখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব। তাহলে সেকেন্ড পার্টটা আমি করে দিচ্ছি দেখো। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি ওই জল যেটা বলা আছে সেটা আমি লিখছি, 59.2 মিটার দীর্ঘ আর 40 মিটার চওড়া আল দেওয়া ধান খেতে ফেলা হলে সেই জমিতে জলের গভীরতা এইচ মিটার হবে। তাহলে আমরা এইচ মিটার গভীরতা ধরে নিয়েছি। তাহলে শর্ত অনুসারে তাহলে সেই জমিটার আয়তনটা কত হয়ে যাবে দেখো, এই যে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ করে দাও। তাহলে 592 গুণিত 40 গুণিত এইচ, এইটা যা হবে পুকুরে যে মোট জলটা ছিল তার সঙ্গে সমান হয়ে যাবে, কারণ পুকুরের জলটাই এই ধান খেতে ফেলা হচ্ছে। তাহলে পুকুরের জলটা আমরা কত বার করে রেখেছিলাম দেখো। তাহলে দেখো এই যে পুকুরে মোট জলের পরিমাণ কত ছিল? 1184 ঘনমিটার। তাহলে এইটা ওখানে লিখে দেবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে 1184। এইটি হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে আমরা এইচের মানটা পেয়ে যাব। দেখো এইচ সমান কত হয়ে যাবে? 1184, আর নিচে হয়ে যাবে 59.2 গুণিত 40, দশমিক তুলে উপরে 10 করে দাও, শূন্যই শূন্যই কেটে দাও। এরপর দেখো এই পুরোটাকে 4 দিয়ে একবারে কেটে যাচ্ছে। তাহলে 4 দিয়ে, 4 দুগুণে 8, 3 38, 4 লং 36, 2 24, 4 6 24। তাহলে পাচ্ছি 296। দেখো 296কে এইটা দিয়ে যখন কাটাকুটি করব, তাহলে 296-এর সঙ্গে 2 গুণ করো, দেখো এটা চলে আসছে। তাহলে এইটার সঙ্গে একবারে কেটে 2 করে দিচ্ছি।
তাহলে বা এইচ সমান হয়ে যাচ্ছে 1/2, তাহলে এত মিটার। এত মিটার মানে 0.5 এত মিটার। তাহলে অতএব ধান খেতে জলের গভীরতা কত হয়ে যাবে? 0.5 মিটার। তাহলে অতএব সেই জমিতে জলের গভীরতা হবে 0.5 মিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্টস করো, আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।